বাংলাদেশের নির্বাচন পরবর্তী গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে সুশীল সমাজের সঙ্গে আলোচনা করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় গণমাধ্যমের স্বাধীনতার উপর জোর দেন লু। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন, লু তার প্রয়োজনে এসেছেন, তাদের এজেন্ডা আছে, তাকে নিয়ে বাংলাদেশে মাতামাতি করবে কেন? এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ। অধ্যাপক আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনি ভালো আছেন। আলোচনা করছিলাম মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফর নিয়ে। নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের কথা বলছি, মার্কিন ডোনাল্ড লু সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বাংলাদেশ ঘন ঘন সফর করেছেন। নির্বাচনের পরে আবারও তারা সফর করছেন। কীভাবে এই সফরকে আপনি গুরুত্ব দেন? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন যে তিনি তার প্রয়োজনে এসেছেন, এজেন্ডা আছেন, বাংলাদেশের তাকে আমন্ত্রণ জানায়নি, তার প্রয়োজনে এসেছেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এখন ঢাকায়, এবং এই সফরকে ঘিরে যে ধরনের আলোচনা হচ্ছে, অর্থাৎ আমরা জানি যে এই বছরের 7ই জানুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, এই নির্বাচনের আগে অর্থাৎ তিনি প্রায় গত বছর জুলাই মাসে এসেছিলেন, আর এইবার সফর নিয়ে ডোনাল্ড লু প্রায় পঞ্চমবার বাংলাদেশে এসেছেন। বিভিন্ন ইস্যুতে, রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক নানা বিষয়ে এসেছেন। তবে এই যে সম্প্রতি যে তিনি যে ঢাকা এসেছেন, সেই সম্পর্কের প্রেক্ষাপট বলতে গিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছেন যে তার এই সফরটি রাজনৈতিক নয়, অনেকটাই কূটনৈতিক এবং অর্থনৈতিক বিষয় থাকবে। সেখানে আপনার ব্যবসা বাণিজ্যের ইস্যু থাকবে, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়, শ্রম অধিকার, এবং আপনার যে বিষয়গুলো তাদের নিয়মিত এজেন্ডা হিসেবে থাকে, গণতন্ত্র, মানবাধিকার, এইসব এজেন্ডা থাকে, এবং আঞ্চলিক এবং বৈশ্বিক নিরাপত্তা, এই বিষয়গুলো হয়তো আলোচনা উঠে আসবে বলে আমরা ধারণা করছি। আজকে যেটা বললেন যে নাগরিক সমাজের প্রতিনিধির সঙ্গে তিনি দেখা করেছেন, এবং এটা তাদের ওই যেটা বললাম যে গ্লোবাল যে এজেন্ডা, অর্থাৎ গণতন্ত্র, মানবাধিকার, এই ইস্যুগুলো হয়তো তারা আলোচনা করে, ফ্রিডম, সংবাদপত্রের স্বাধীনতা, এই বিষয়গুলো তাদের একটা এজেন্ডা হিসেবে থাকে, এই বিশেষ করে এই ডেমোক্রেটিক পার্টি। এখন এই সফর কে, যেটা ওবায়দুল কাদের বলেছেন, যেটা তাদের যে মিশন, অর্থাৎ তারা দেখবেন যে নির্বাচনকে যদিও তারা সমালোচনা করেছে, পরে কিন্তু এই নির্বাচন নিয়ে তেমন কোনো উচ্চবাচ্য হয়নি মার্কিন প্রশাসনের পক্ষ থেকে। এবং আমরা দেখলাম যে এই যে বর্তমানে যে ব্যবসা, যেটা তাদের আলোচনায় এসছে, যে ব্যবসা বাণিজ্য নিয়ে বাংলাদেশের সাথে কি কি ভাবে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বিজনেস সেগুলোকে এক্সপ্লোর করা যায়, সেই বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে। এবং একই সঙ্গে যেটা হচ্ছে যে সেখানে আঞ্চলিক এবং বৈশ্বিক যে নিরাপত্তার ইস্যু আছে, মিডল ইস্টে যে ক্রাইসিস হচ্ছে এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, অর্থাৎ জিও পলিটিক্যাল অনেকগুলো বিষয় সেখানে কিন্তু চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক, ভারতের সম্পর্ক, সবকিছু বিষয় তারা কিন্তু ফোকাসে রেখেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তো সেই জন্য বলছে যে ওবায়দুল কাদের বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের সাথেও তার ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক এবং আপনার যে বিজনেস সম্পর্কগুলো আছে সেগুলো আলোচনায় উঠে আসবে। কিন্তু একথা সত্য যে আপনি যেটা বলছিলেন যে এটা একটা কূটনৈতিক হয়তো আলোচনা বেশি হবে বা কূটনৈতিক বিষয়ে বেশি জোর দেবে। এছাড়াও এর বাইরেও যেহেতু আজকে গণমাধ্যমের স্বাধীনতার উপর গুরুত্ব দিচ্ছেন এবং সুশীল সমাজের প্রতিনিধির সাথে বৈঠক করেছেন, এই বিষয়গুলো হয়তো তারা নজরে রাখবে। এই বিষয়ে আপনার কি মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নীতি ছিল বাংলাদেশের নির্বাচনের আগে, 7ই জানুয়ারি নির্বাচন আগে, সেই নীতিতে কি কোনো পরিবর্তন আসবে বলে মনে হয় আপনার? আপনি যদি গ্লোবাল পলিটিক্সটা আপনি লক্ষ্য করেন, মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই একটি আপনার দ্বন্দ্বে পড়ে আছে, যে বিশেষ করে গাজা ইসরায়েল যুদ্ধে যে যুক্তরাষ্ট্রের যে অবস্থান, সেটা নিয়ে তার দেশে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ গ্রেফতার হচ্ছেন। অর্থাৎ বিশ্বব্যাপী মানবাধিকার এবং গণতন্ত্রের যে স্লোগান বা প্রবক্তা হিসাবে মার্কিন ডেমোক্রেটিক রিজিম যে কথাগুলো বলে আসছে, কিন্তু আমরা দেখছি যে সেটা মেরিন লিস্টে কিন্তু সেটা প্রতিপাদ্য হচ্ছে না। অর্থাৎ ইউক্রেন রাশিয়া যুদ্ধ তারা যতটা মানবাধিকারের কথা বলেছে, সেক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে বলছে না। যদিও তারা এই যুদ্ধকে যাতে এসকেলেশন না হয়, ছড়িয়ে না পড়ে, সেই ধরনের কিন্তু স্ট্র্যাটেজিক
পদক্ষেপ নিচ্ছে, কিন্তু এই যুদ্ধ বন্ধের জন্য কিন্তু কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করছে না মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে আমার কাছে যেটা মনে হয়, এই ডেমোক্রেটিক পার্টির যে নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার, এগুলো তাদের এজেন্ডা হিসেবে রাখে, কখনো কোনো দেশের ক্ষেত্রে প্রয়োগ করে, কোনো দেশের ক্ষেত্রে প্রয়োগ করে না। আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশে যে নির্বাচন 7 জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনকে মার্কিন যুক্তরাষ্ট্র মেনে নিয়েছেন, এবং এখন তাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের ব্যবসায়িক এবং কূটনৈতিক এবং ভূরাজনৈতিক কি কি স্বার্থ এখানে এক্সপ্লোর করা যায় সেগুলোকে অনুসন্ধান করবে তারা। কিন্তু আন্ডার কাভার্ডে যে বিষয়গুলো থাকে, এটাই বললাম যে বিজনেস এবং কূটনৈতিক ইস্যুগুলি আন্ডার কাভার থাকে, আর সারফেসে হয়তো তারা যে গণমাধ্যম প্রতিনিধি বা আজকে সিভিল সোসাইটি প্রতিনিধির সাথে যে কথা বলেছেন, দেখা করেছেন, এটা হচ্ছে তাদের একটি একটি এজেন্ডা। এটা তারা সবসময়ই করে, কিন্তু সেটা কতটুকু প্রতিবদ্ধ হলো হলো না, এগুলো নিয়ে কিন্তু নানা ধরনের মত আছে আর কি রাজনীতি বিশ্লেষকদের মধ্যে। বলা হয় বা যুক্তরাষ্ট্র দাবি করে থাকে, দাবি করা ঠিক বলা ঠিক হচ্ছে না, বলা হয় যে যুক্তরাষ্ট্র পৃথিবীর বিভিন্ন দেশে গণতন্ত্র, মানবাধিকারের যে উন্নয়ন সেটা নিয়ে তারা কাজ করে এবং এটা গুরুত্ব দেয়, এবং তাদের যেটা মূল এজেন্ডা, তারা সবসময় বলে মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব দিয়ে থাকে। সাম্প্রতিক সময়ে যে ঘটনা ঘটছে, আপনি নিজেও বলছিলেন যে গাজায় যে যুদ্ধ পরিস্থিতি, যে হামলা হচ্ছে, এবং যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের পুরোপুরি মদত রয়েছে ইসরায়েল বাহিনীর প্রতি, এবং বিভিন্ন দেশে এই যে তাদের যে নীতি, সেই প্রয়োগটা কি সমানভাবে হয় নাকি দ্বৈত নীতি দেখা যায়, আমি বলার চেষ্টা করছি। এবং তাই যদি হয়, মানবাধিকার বা গণতন্ত্রের বিষয়ে যুক্তরাষ্ট্র যেটা বলছে, সেখানে আসলে তাদের নৈতিক অবস্থান কি আগের চেয়ে অনেক দুর্বল হয়েছে কিনা? আমি আপনার সাথে একমত যে অবশ্যই তাদের নৈতিক অবস্থান দুর্বল হয়েছে, এবং তাদের এই মধ্যপ্রাচ্যে যে মার্কিন পররাষ্ট্রনীতি, সেটা কিন্তু ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে। ধরেন সেটা নট অনলি যে সিভিল সোসাইটি বা স্টুডেন্ট বিক্ষোভী, সমগ্র পৃথিবীতেই শুভবুদ্ধি সম্পন্ন মানুষ দাঁড়িয়েছে, এবং পৃথিবীর বিভিন্ন দেশ, এখন তো আপনার যেটা বলবো যে ওয়েস্টার্ন দেশগুলো, এই যে ইসরায়েল এবং গাজার যে এই যে মানবিক বিপর্যয়, সেই বিপর্যয়ের মধ্যেও তারা যে একটা টু স্টেট সলিউশনের কথা বলছে, সেটাও দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বিটু দিয়েছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলের যে সম্পর্কের প্যাটার্ন, সেটা হয়তো তাদের অনেক অনেক বিষয় আছে, সেটা হয়তো এখানে তাদের স্বার্থ তারা রক্ষার জন্য চেষ্টা করবে, সেটা রিপাবলিকান এবং ডেমোক্রেট সবাই করে। কিন্তু আমার আমার কাছে মনে হচ্ছে যে এই সম্প্রতি যে তাদের যে অবস্থান, এই দ্বিচারিতা বা ডাবল স্ট্যান্ডার্ড তাদের বক্তব্য, সেটা ও সেই ক্ষেত্রে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র তার নৈতিক গ্রহণযোগ্যতা অনেকটাই হারিয়েছেন বলে আমি মনে করি। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এই গণতন্ত্র, মানবাধিকারের যে সবক তারা দেয় তারা দেশে, সেটা বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। এবং ভারতের ক্ষেত্রে যদি সেটা আপনি বললেন, সে ভারতকে কিন্তু তারা নানাভাবে হয়তো ওইভাবে করে না, ইভেন পাকিস্তানকে করে না। সেখানে দেখছি যে ইলেকশনের আগে বাংলাদেশকে নিয়ে তারা ব্যাপক প্রচার চালিয়েছে, এবং বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ এনেছে, ভিসা স্যাংশন দিয়েছে। আমার মনে হয় সেই পরিস্থিতি বাংলাদেশ ওভারকাম করেছে, এবং হয়তো এখন ভবিষ্যতে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের প্যাটার্ন কি হবে, কি কি স্বার্থ সেখানে মানে উদ্ঘাটিত হবে, এক্সপ্লোর হবে, সেই বিষয়গুলো নিয়ে হয়তো বেশি গুরুত্ব আরোপ করবে বলে আমার কাছে মনে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক বশির আহমেদ, আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমাকে শেষ করতে হচ্ছে আজকে।